আসসালামু আলাইকুম আমার আদরের ছোট ভাই বোনেরা, তোমাদের সবাইকে স্বাগতম। আমরা 30 মিনিট পরে শুরু করলাম নির্ধারিত সময়ের, সেজন্য আমি দুঃখিত যে একটু দেরি করে শুরু করলাম, কিন্তু আজকে শুরু করতে আমি বাধ্য হলাম। আজকে তো ক্লাস 9টায় নেওয়ার কথা, নেক্সট ক্লাসটা আমি 9টায় নেওয়ার চেষ্টা করব। আমার আজকে হাসপাতালে নাইট ডিউটি আছে, তো সেই জন্য আমি তোমাদের ক্লাস শেষ করে সেখানে যাব। তার আগে যেহেতু নাইট আছে সেজন্য আমার সন্ধ্যাবেলা রাতের খাবারটা খেয়ে নিতে হলো, সেজন্য আসলে আমার এই এক্সট্রা 20 মিনিট সময় লাগলো, আমি সেজন্য দুঃখিত। তো আমরা 3টা ক্লাস করব পরিপাক শোষণ চ্যাপ্টারটা শেষ করার জন্য। আজকে তার দ্বিতীয় ক্লাস। তোমরা যারা ক্লাস করছো তোমরা অসংখ্য জন তোমরা নোট সাবমিট করছো, আমার খুবই ভালো লাগছে। আমি কিন্তু প্রত্যেকটা দেখছি, আমি কিন্তু প্রতিটাই দেখছি, প্রত্যেকটা নোট সাবমিশন কিন্তু আমি দেখছি। এবং যারা 3টা ক্লাসের নোট সাবমিট করবে, দেখো আমাদের এখানে জার্সি কন্টেস্ট চলছে, যার জার্সিটা সবচেয়ে সুন্দর হবে, তারটাকে তো আমরা পিক করবো, এবং যাদের নোটগুলো ভালো হবে তাদেরকে আমরা ড্রিম জার্সিগুলো পাঠিয়ে দিব। ইনশাল্লাহ জুন মাসে আমরা জার্সি বানিয়েও ফেলবো এবং জার্সি পাঠিয়েও দিতে পারবো। সব দিকেই জেলায় 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 অসংখ্য ড্রিম জার্সি পরা পোলাপান ঘুরবে, এটাই আমার স্বপ্ন। তাহলে আমরা আজকে পড়া শুরু করব। তোমাদেরকে গতকালকে আমি পড়াইছি, দেখি গতকালকের পড়া থেকে আলোচনা শুরু করা যাক। তুমি খালি আমাকে একটু মনে করায় দাও তো, তুমি দেখো তো তোমার কয়টা পড়া মনে আছে। একটু খালি চলো শুরু করা যাক। পরীক্ষায় যদি এই প্রশ্নটা করে যে পেপসিন কোথায় পাওয়া যায়, সবাই এক লাইনে উত্তর দাও তো। এই এনজাইমটা কোথায় পাওয়া যায়, এটাই তো পরীক্ষায় আসবে। বলো তো পেপসিন কোথায় পাওয়া যায়, দ্রুত। পেপসিন কোথায় পাওয়া যায়? পেপসিন কোথায় পাওয়া যায় পেপসিনও জেনে, এই বেটা কোন অঙ্গে পাওয়া যায়? মুখে, পাকস্থলিতে, ক্ষুদ্রান্তে নাকি বৃহদন্ত্রে? ভেরি গুড, সবার উত্তর সঠিক। উত্তর হলো পাকস্থলিতে। আচ্ছা, এটা হলো 1 নম্বর প্রশ্ন, আজকের দিনের 1 নম্বর প্রশ্ন। তোমরা আমাকে 2 নম্বর প্রশ্নটা বলো। পেপসিন তো এই জায়গায় পাওয়া যায়, বাট পরীক্ষা যদি এইরকম আসে, এখানে কি বসবে? সবাই উত্তর দাও। প্রশ্ন নাম্বার 2, সবাই উত্তর দাও তো, এই জায়গায় কি বসবে? দ্রুত, ভেরি গুড, সাবাস। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটুকু তো পড়া হয়ে গেছে, ফ্যান্টাস্টিক। এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পড়া, আচ্ছা ঠিক আছে, ওকে। এরপর তোমার লাস্ট প্রশ্ন, তোমরা আমাকে বলো। এইটা পেপসিন থেকে 3 নম্বর প্রশ্ন, এবং আজকের পড়া শুরু করার জন্য তোমার ব্রেইন বুস্টার। তোমরা আমাকে বলো যে প্রোটিন এই জায়গায় কি উত্তর হবে? সবাই পড়ায় মনোযোগ দেই, আমরা সবাই ক্লাসে পড়ায় মনোযোগ দেই। ওকে, তো এটা আমাদের পেপসিন স্পেশাল, তাই না? এই জায়গায় কি, এখানে কি প্রশ্ন আসবে? ওকে, ওয়েব অ্যাপে তো পেইড ব্যাচে যখন পুরোদমে ক্লাস শুরু হবে তখন তো ওয়েব অ্যাপের ক্লাস শুরু হবে। সাবাস, অ্যামিনো অ্যাসিড উত্তর হয় নাই, এটা কে বলতে পারবে?
পুরো উত্তরটা করতে হবে না, অ্যামিনো অ্যাসিড না, অ্যামিনো অ্যাসিড না। ওই বাচ্চাটা সঠিক উত্তর দিয়েছে, নিউক্লিয়াস স্বচ্ছ। আচ্ছা আচ্ছা, রাহেলা আক্তার, ফ্যান্টাস্টিক, এদের উত্তরটা সঠিক, ভেরি গুড। তাহলে দেখো এটা কিন্তু সবাই পারবে না, এটা সবাই মনে করবে এখানে অ্যামিনো অ্যাসিড, কিন্তু সরাসরি কিন্তু অ্যামিনো অ্যাসিড তৈরি হয় না, এই কথাটা জানতে হবে। এইখানে তৈরি হয় প্রোটিওজ ও পেপটোন। তুমি একটু তাহলে তাকায় দেখো এই যে পড়া, তাহলে আমরা এই তিনটা তথ্য পড়ে ফেললাম ইনশাল্লাহ। তাহলে পেপসিন থেকে তোমাকে এই তিনটা তথ্য পারতেই হবে। তুমি যদি পারো তাহলে তুমি পরের ধাপের জন্য মনোনীত হলা, যে তুমি এর পরের ধাপে তুমি যেতে পারবা। তো পরের ধাপটা কি? খাবারটা আমাদের পাকস্থলিতে আসছে, আমিষ জাতীয় খাবারগুলা এখানে এসে প্রোটিওজ এবং পেপটোনে পরিণত হয়েছে, আর মুখের মধ্যেই কিছু রান্না করা শর্করা খাবার, সেগুলো মুখের মধ্যে গ্লুকোজে পরিণত হয়েছে। কিন্তু যেগুলো রান্না করা না, যেমন আমরা যে ফলগুলা খাই, তুমি বাজার থেকে কলা খাইলা, কলা চাবাই খাইলা, মুখের মধ্যে কোনো পরিবর্তন হবে না, ওটা পাকস্থলিতে যাবে, কোনো পরিবর্তন হবে না। কলাটা যখন ক্ষুদ্রান্তে যাবে, ক্ষুদ্রান্তে যখন যাবে কলাটা, তুমি তাকায় দেখো, কলাটা যখন ক্ষুদ্রান্তে যাবে, তাহলে আজকে আমাদের পড়া ক্ষুদ্রান্ত্রে পরিপাক, আমরা এই পড়া দিয়ে আমাদের আলোচনা শুরু করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবাই সুন্দর করে আমি যা যা বলবো সুন্দর করে, যদি নোট করতে চাও নোট করে ফেলো, বা বইয়ের মধ্যে দাগাই নিতে চাও দাগাই নিতে পারো, আমি সুন্দর করে গুছিয়ে দিব পুরাটাই। তাহলে খাবারটা এখন আমাদের কোথায় আছে? ক্ষুদ্রান্তে। ধরো তন্দ্রা আপু আজকে জানতে চেয়েছে ভাই বিরিয়ানি কিভাবে পরিপাক হয়। বিরিয়ানি, এখন তন্দ্রা কিন্তু একটা ভালো প্রশ্ন করেছে, বিরিয়ানি। এখন বিরিয়ানির মধ্যে তো অনেক কিছু থাকে, বিরিয়ানির মধ্যে যে শর্করাটা সেটা হলো রান্না করা ভাত, সেটা মুখে পরিপাক হয়। বিরিয়ানির মধ্যে যে মাংসটা, সেটা পাকস্থলিতে পরিপাক হওয়া শুরু হয়, ক্ষুদ্রান্তে গিয়ে সেটার পরিপাক শেষ হয়। বিরিয়ানির যে তেল আর চর্বি, সেইটা ক্ষুদ্রান্তে পরিপাক হওয়া শুরু হয়। তাহলে ক্ষুদ্রান্তে পরিপাকে আজকে আমরা দেখব যে সব রকম পরিপাকে এই জায়গায় ঘটবে। তাহলে ক্ষুদ্রান্তের পরিপাকে আমরা আজকে প্রত্যেকটাই দেখার চেষ্টা করব, যে শর্করা গুলাও ভাঙবে ক্ষুদ্রান্তে এসে, ক্ষুদ্রান্তে এসে প্রোটিন, কিছু প্রোটিন ভাঙবে, প্রোটিন বা প্রোটিওজ পেপটোন যেগুলো তৈরি হয়েছে সেগুলো এখানে পরবর্তীতে আরো ভাঙবে, এবং লিপিড 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 জাতীয় খাবারগুলা কিন্তু প্রত্যেকটাই ভাঙবে। এবং এটা হলো লাস্ট ধাপ, এই ধাপে সবাই একদম একদম মেইন জিনিসে পরিণত হবে। তাহলে ক্ষুদ্রান্তে আমরা ওই যে বিক্রিয়াটা লিখি, পরিপাকের বিক্রিয়া, এইখানে এসে তুমি আসলে বলতে পারো যে সবগুলা শর্করা এখানে গ্লুকোজে পরিণত হবে, সবগুলা প্রোটিন এখানে অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে, এবং সবগুলা লিপিড ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হবে। দেখো কখনো যদি এই পুরা বক্সটা এমসিকিউ আকারে দেয়, ভালো মতো তাকাও, কখনো যদি এই পুরা বক্সটা পরীক্ষায় এমসিকিউ আকারে দিয়ে দেয়, বলে এই বিক্রিয়াটা কোথায় হয়, অপশনে আছে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, মুখ। এই তিনটা বিক্রিয়া কোথায় হয় যদি প্রশ্ন আসে, কি দিবা উত্তর? মুখ, মুখগহ্বর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত নাকি বৃহদান্ত্র, কি দিবা উত্তর? সবাই বলো। পিদান। আরে হুজুর দি লাইভে। আচ্ছা মেহরাব, সবাই উত্তর দিয়ে দাও। তাহলে এই তিনটা বিক্রিয়াই কিন্তু শুধুমাত্র ক্ষুদ্রান্তে সম্ভব। এই তিনটা ঘটনা ক্ষুদ্রান্তে সকল খাবারের পরিপাক হয়, এই তিনটা বিক্রিয়া শুধুমাত্র ক্ষুদ্রান্তে হওয়া সম্ভব। কিভাবে কিভাবে কোনটা হয় আমরা সেইটা পড়বো। এখন এইগুলাতে ভাইয়া যে এনজাইমগুলো কাজ করে, তাহলে এখানে কিছু এনজাইম কাজ করে যেগুলো শর্করাকে পরিপাক করে, এগুলাকে বলে অ্যামাইলোলাইটিক এনজাইম। এগুলাকে বলে অ্যামাইলোলাইটিক এনজাইম। আমরা এগুলো আগেও পড়েছি, প্রথম দিনই গত দিনে এটা পড়াইছি। এইগুলাকে বলে প্রোটিও, প্রোটিনকে যে ভাঙে প্রোটিওলাইটিক এনজাইম, এবং লিপিডকে যে ভাঙে এগুলাকে বলে লাইপোলাইটিক এনজাইম, লাইপোলাইটিক এনজাইম। দেখো লাইপো মানে লিপিড, লাইটিক মানে ভাঙা। এই শব্দগুলো তোমার কাছে কঠিন লাগতে পারে, কিন্তু এই হলো কথা। তাহলে অ্যামাইলোলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম এবং লাইপোলাইটিক এনজাইম। এখন তোমরা একটু ঠান্ডা মাথায় চলো আমরা দেখার চেষ্টা করি ক্ষুদ্রান্ত জিনিসটা আসলে কোনটা, বা ক্ষুদ্রান্ত জিনিসটা কোথায়। চলো আমরা একটা একটা করে দেখা শুরু করি। আমরা আমাদের পেটের নাড়িভুঁড়িটার ছবি একটু দেখে নিই, তারপরে সামনের দিকে আমরা আগাবো। তুমি দেখো এই যে আমাদের পেটের নাড়িভুঁড়ি, নাড়িভুঁড়ি নাড়িভুঁড়ি নাড়িভুঁড়ি, এই যে কি সুন্দর দেখতে পাচ্ছ একদম। তাহলে আমরা এটাকে চলো এই যে দেখো এই হলো পাকস্থলী। দেখো নাড়িভুঁড়িটা দেখতে পাচ্ছ, বাপ রে বাপ, এই যে পেঁচানো,
এই যে পেঁচানো, এইটার নাম হলো ক্ষুদ্রান্ত। আচ্ছা ভাই, এইটা ক্ষুদ্রান্ত। ভাই বৃহদান্ত্র কোনটা? এই যে দেখো, এই হইল বৃহদান্ত্র। এখন তোমরা যদি জানতে চাও যে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত, তাকায় দেখো তো। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য 6 থেকে 7 মিটার। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য 6 থেকে 7 মিটার। বৃহদান্ত্রের দৈর্ঘ্য ধরো 2 মিটার। ভাইয়া, যেটা বড় তার দৈর্ঘ্য কম, যেটা ছোট তার দৈর্ঘ্য এত বেশি। তাহলে তোমরা আমাকে বলো তো, বৃহদান্ত্রের নাম তো ক্ষুদ্রান্ত হওয়ার কথা, কারণ এটা তো ছোট। ছোট অন্ত্র, ক্ষুদ্র মানে অন্ত্র মানে কি নাড়ি ভুঁড়ি। আবার ক্ষুদ্রান্তের নামে তো বৃহদান্ত্র হওয়ার কথা। পার্থক্যটা কেন হলো কে বলতে পারবে দেখি? পার্থক্যটা কেন হলো কে বলতে পারবা? বলো, পার্থক্যটা কেন হইলো বলো। পার্থক্যটা কেন হইলো? কে বলতে পারবে 6 থেকে 7 মিটার হওয়ার পরেও পার্থক্য কেন হলো? সাবাস, ভেরি গুড। না, পেঁচানো তো না, পেঁচানো তো না, উত্তরটা তো পেঁচানো না। খেয়াল করো, আমি শব্দগুলো কি বললাম? আমি বললাম যে এটার দৈর্ঘ্য। ভাই, পার্থক্যটা হলো প্রস্থের কারণে, ব্যাসের কারণে। একজনের উত্তর সঠিক। দৈর্ঘ্য বেশি হলে কি হবে? ক্ষুদ্রান্ত দৈর্ঘ্যে বড় কিন্তু তার ব্যাসটা ছোট। বৃহদান্ত্র দৈর্ঘ্যে ছোট কিন্তু তার ব্যাস বড়। এই যে লুমেনের ব্যাস, এইটা দিয়ে এটার নাম ক্ষুদ্রান্ত। যেহেতু এটা চিকন পাইপের মতো, সেই জন্য এটাকে আমরা স্মল ইন্টেস্টাইন বলবো, ছোট। আর যেহেতু এটা বড়, সেই জন্য এটাকে আমরা বৃহদান্ত্র বলবো। তাহলে কেন এরকম এটার নাম স্মল ইন্টেস্টাইন কেন? কারণ প্রস্থটা ছোট। এটার নাম লার্জ ইন্টেস্টাইন কেন? কারণ প্রস্থটা বড়। তাহলে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, দৈর্ঘ্য দিয়ে না, প্রস্থ দিয়ে। এটা কিন্তু পেঁচানো। এবার তোমাদেরকে একটা মজার ঘটনা বলি। তাহলে তোমরা আমাকে বলো তো, মাত্র আমি তোমাদেরকে পড়াইলাম, গতকালকে আবার এটাও পড়াইছি, ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য তোমাদেরকে মাত্র বললাম। ছবির দিকে তাকাও। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কেউ ক্যালকুলেটর ইউজ করবা না। যারা ক্লাসটা করছো সবাই অনেস্টলি উত্তর দিবা, একদম অনেস্টির সাথে। তোমরা আমাকে বলো, তোমরা আমাকে বলো, এই ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য 6 থেকে 7 মিটার। এই বৃহদান্তের দৈর্ঘ্য 2 মিটার। এই পুরো পরিপাক তন্ত্রের দৈর্ঘ্য কত বলো? পুরো পরিপাক তন্ত্র, মুখ থেকে পায়ুপথ পর্যন্ত, খাবার যে দিক দিয়ে খাই সেখান থেকে খাবার যে দিক দিয়ে বের হয়, এটার দৈর্ঘ্য কত? কালকে তোমাদেরকে পড়িয়েছি, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, এটাও তোমাকে আমি মার্ক করে দিয়েছি। বলো তো এটার দৈর্ঘ্য কত? 8 থেকে 10 মিটার। ভেরি গুড। তাহলে 8 থেকে 10 মিটার। তোমাদের উত্তরের সাথে আমি 100% একমত। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, এই তথ্যটাই কিন্তু এসেছিল পরীক্ষায়। 8 থেকে 10 মিটার। এখন তাহলে তোমার মুখ থেকে তোমার পায়ু পর্যন্ত দৈর্ঘ্য 8 থেকে 10 মিটার। তাহলে বুদ্ধি করে বলো তো, তোমার দৈর্ঘ্য কত মিটার? তোমার দৈর্ঘ্য কত মিটার? তোমার নাড়িভুঁড়ির দৈর্ঘ্য যদি 8 থেকে 10 মিটার হয়, তাহলে তোমার দৈর্ঘ্য কত মিটার? সাব্বির রহমান আশিক 1.5 মিটার, 11 মিটার। ভেরি গুড তানভীর, সাবাস। তানভীর প্রধানের উত্তরটা আমার লজিক্যাল মনে হচ্ছে। তোমার নাড়িভুঁড়ির দৈর্ঘ্য 8 থেকে 10 মিটার আর তোমার দৈর্ঘ্য হবে 1.5 মিটার। 8 থেকে 10 মিটার, ওর উত্তরটা ভালো লাগতেছে আমার। হ্যাঁ, অর্ণব দাস 12 থেকে 14 মিটার। দ্যাট ইজ লজিক্যাল ট্রুথ, ভালো লাগছে। সালমান ফার্সি, ভেরি গুড, 8 থেকে 10 মিটার, 11.7 মিটার। সাব্বির, সাবাস, নিজের উত্তর চেঞ্জ করে ফেলেছে সাব্বির। খুব ভালো লাগছে তোমাদের উত্তরগুলো আমার। এই তো, এই তো, একদম ঠিক আছে, এইবার ঠিক আছে। 12 মিটার স্মরণ, দ্যাট ইজ গুড। তোমরা এবার তোমরা বুদ্ধি দিয়ে চিন্তা করছো, তোমরা লজিক দিয়ে চিন্তা করছো। সুন্দর সুন্দর, তোমাদের উত্তরগুলো ভালো। তো তোমাদের তো উত্তরটা নিতেই হবে আমাকে। সো ওদের গুলো খুবই খুবই সুন্দর হয়েছে ওদের উত্তরগুলা। ঠিকই তো আছে।
যদি মুখ থেকে তোমার পিছন পর্যন্ত দৈর্ঘ্য হয় 8 থেকে 10 মিটার, সেখানে তোমার দৈর্ঘ্য তো অবশ্যই 20 মিটার হওয়ার কথা। হারুন তো ঠিকই বলেছে, উত্তর তো ঠিকই আছে, 20 মিটার হওয়ার কথা। কিন্তু হারুন, তুমি যে বললা তোমার দৈর্ঘ্য 20 মিটার, হারুন তুমি যেই বাসাটাতে আছো, তুমি যেই বাসাটাতে আছো না, ওই যে তুমি যে বিল্ডিংটাতে থাকো হারুন, তুমি যে বিল্ডিং, যদি একতলা বিল্ডিং হয় হারুন, যদি একতলা বিল্ডিং হয় হারুন, তাহলে একটা 4তলা বিল্ডিং এর উচ্চতা হলো 20 মিটার, 3তলা বিল্ডিং এর উচ্চতা হলো 20 মিটার। যে বললা 12 মিটার, একটা 2তলা বিল্ডিং এর উচ্চতা 12 মিটার। ভাইয়া তোমরা কি 2তলা বিল্ডিং এর উচ্চতার সমান? তোমরা কি 1তলা 3তলা 4তলা বিল্ডিং এর উচ্চতার সমান? যে বলছো 3 মিটার, মা গো মা, 3 মিটার বুঝিস? তুই যে রুমটাতে আছিস সেই রুমটার উচ্চতাই 3 মিটার। মানে তুই কি তোর ছাদে, তোর মাথা কি তোর ছাদে লেগে যাচ্ছে নাকি রে? সো এইটা আমরা একটা কমন ভুল করি। আমি তো আগে অফলাইনে ক্লাস নিতাম, তো আমার মনে আছে একদিন ফার্মগেটে অফলাইনে ক্লাস নিচ্ছি, পুরো ক্লাস 200 জন বাচ্চা সামনে বসা। তাদেরকে জিজ্ঞাসা করলাম এই প্রশ্নটাই তোমাদেরকে যেটা করলাম। ওরা একজন চিন্তা করে বললো ভাই 160 মিটার। আমি তো আকাশ থেকে পড়লাম। আমি বললাম জানালা দিয়ে বাইরে দেখ, একটা 10তলা বিল্ডিং দেখতে পাচ্ছিস? ও বললাম ভাই জি পাচ্ছি। ও বললো জি ভাইয়া পাচ্ছি। আমি বললাম দেখ, ওই 10তলা বিল্ডিংটার উচ্চতা তো 20 মিটার না। সো তাহলে এটা একটা খুবই কমন একটা মিসনোমার মনে হয় যে আমাদের পেটের ভিতরে যে নাড়ি ভুঁড়ি, সেইটার দৈর্ঘ্য 8 থেকে 10 মিটার, সেখানে তোমার দৈর্ঘ্য, ভাই নাড়ি ভুঁড়ির দৈর্ঘ্য 8 থেকে 10 মিটার হলে কি হবে ভাই? তোমার দৈর্ঘ্য মাত্র 1.5 থেকে 1.8 মিটার। যেমন আমার দৈর্ঘ্য 1.77 মিটার, 5 ফুট 10 ইঞ্চি উচ্চতা আমার। তো তুমি সর্বোচ্চ 1.5 মিটার থেকে 1.8 মিটার। তার মানে কি তুমি ছোট কিন্তু তোমার নাড়ি ভুঁড়ি বড়। বলে না বাঁশের চেয়ে কঞ্চি বড়? তো তোমার পেটের ভিতরে যে কঞ্চি, সেই কঞ্চিটা অনেক বড়। মানে তোমার নাড়ি ভুঁড়ি তোমার চেয়ে অনেক বেশি বড়। তো ভাইয়া আমার 1.5 মিটারের মধ্যে এটা কিভাবে থেকে গেল? দেখো এটা কতটা পেঁচানো। এইখানেই তো পেঁচায় 6 থেকে, এখানেই তো পেঁচায় 6 থেকে 7 মিটার। এইটাই তো পেঁচায় 6 থেকে 7 মিটার। কথাটা কি বুঝতে পারছো? তাহলে এই প্যাচের জন্যই এটার দৈর্ঘ্য এত বেশি। আশা করি সবার মনে থাকবে। আমাদের উচ্চতা সর্বোচ্চ 6 ফিট, তাই না? বাঙালিরা 6 ফিটের বেশি সাধারণত লম্বা হয় না। দেখবা ইউরোপিয়ানরা কিন্তু হয়, একটা অ্যাভারেজ ইউরোপিয়ান তুমি দেখবা যে লিওনেল মেসিকে ছোট বলা হয়, কিন্তু লিওনেল মেসি কিন্তু অতটাও ছোট না, 5 ফিট 4 ইঞ্চি। বাংলাদেশের অসংখ্য মানুষ 5 ফিট 4 ইঞ্চি। ইউরোপের তুলনায় সে ছোট, কারণ ইউরোপের বেশিরভাগ প্লেয়ার 5 ফিট 10 থেকে 6 ফিট 6.5 ফিট 6.123। ওদের তুলনায় সে বাট্টু, কিন্তু বাংলাদেশের তুলনায় কিন্তু সে মোটামুটি অ্যাভারেজ। বুঝতে পেরেছি? বাংলাদেশে 5 ফিটের কম হলে তাকে আমরা ছোট্ট বা বাট্টু বা বাংরু বলে ডাকি। তাহলে আমরা এই তথ্যটা যাতে কখনো না ভুলি, এই পড়াটা এই জন্য বলা। এখন তুমি তাকায় দেখো, এইটা হলো ক্ষুদ্রান্ত, এইগুলো হলো ক্ষুদ্রান্ত। দেখো আমি যে টাচ করতেছি, ক্ষুদ্রান্তের প্রথম অংশটুকুর নাম ডিওডেনাম, তারপর এই অংশটুকুর নাম জেজুনাম, শেষের অংশটার নাম ইলিয়াম। ইলিয়াম সবার শেষে। তারপরে তাকায় দেখো ইলিয়ামটা যেই জায়গায় যুক্ত হলো, তুমি তাকায় দেখো এই যে ফোলা অংশটা, এটার নাম সিকাম। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, তাকায় দেখো তো, আমি জানি তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে আঙুলের মতো বাড়ানো অংশটা, এই অংশটুকুর নাম অ্যাপেন্ডিক্স। তোমরা কখনো অ্যাপেন্ডিক্স দেখেছো কিনা আমি জানি না। আমি তোমাদেরকে আজকে একটা ছবি পোস্ট করে দিব বা কালকে। আমি জীবনে প্রথম অপারেশন যেটা করি সেটা হলো এই যে অ্যাপেন্ডিক্স অপারেশন। খেয়াল করো এই যে আমাদের অ্যাপেন্ডিক্স, কেন এটাতে এত ঝামেলা হয়? দেখো পুরা জিনিসটার মধ্যে এইটা ছোট্ট একটা বাড়ানো অংশ দেখতে পাচ্ছ। ধরো একটা কৃমি, তোমার পেটে কৃমি আছে, ওই কৃমিটা এই জায়গায় ঢুকে গেল, কৃমিটা এই জায়গায় ঢুকে গেল এবং কৃমিটা এখান থেকে আর বের হইতে পারলো না। ধরো ওই জায়গায় বের হতে পারলো না, কৃমিটা এই জায়গায় মরে গেল। মরে গিয়ে ভাইয়া ওই কৃমিটাতে ইনফেকশন হবে, তোমার অ্যাপেন্ডিসাইটিস হবে। তারপরে এই যে অ্যাপেন্ডিক্স, এটাতে রক্তের সরবরাহ কিছুটা ভিন্ন। এইটাতে অনেক সময় দেখা যায় রক্ত সরবরাহে ঝামেলা হয়, তখন এখানে ইনফেকশন দানা বাঁধে। ফলে আমরা এটার অনেক ইনফেকশনে ভুগি। তোমার যদি কখনো অ্যাপেন্ডিসাইটিস হয়, তাহলে তোমার পেটের ডান পাশে প্রচন্ড ব্যথা হবে। ব্যথাটা শুরু হবে নাভির চারপাশে, আস্তে আস্তে ব্যথাটা ডান দিকে যাবে, এই জায়গায় তোমার প্রচুর ব্যথা হবে। এবং তুমি যদি দেখো চাপ দিলেই তোমার প্রচন্ড ব্যথা লাগছে, বুঝবা এটা তোমার অ্যাপেন্ডিসাইটিস।
2 দিন ধরে প্রচন্ড পেট ব্যথা, কিছু খেলেই বমি হয়ে যাচ্ছে এবং পেটে হাত দেওয়া যাচ্ছে না, চাপ দিলে ব্যথা লাগছে, বুঝে নিবা এটা অ্যাপেন্ডিসাইটিস। সাধারণত তুমি যেই বয়সে আছো এই বয়সে সবচেয়ে বেশি অ্যাপেন্ডিসাইটিস হয়। এবং আমি আমার জীবনে প্রথম যে অপারেশনটা করি সেটা তোমাদের মতো একটা বাচ্চা, ক্লাস 11-এর একটা বাচ্চা। এই তোমরা তো ক্লাস 11, তোমরা অবশ্য 12 হয়ে যাবা। ও এরা কলেজে পড়ে, ও এরকম প্রচন্ড পেটে ব্যথা নিয়ে আমাদের কাছে আসছিল, তো আমরা ওকে পরবর্তীতে অপারেশন করি। এবং অ্যাপেন্ডিক্সে কি করি আমরা, এইটাকে জাস্ট, এই অংশটুকুকে জাস্ট কেটে বাদ দিয়ে দিই, কেটে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এই জায়গায় কি করা হয়, এই জায়গায় সেলাই দিয়ে দিলাম, ডান। এবং এটা তো মানুষের শরীরে নিষ্ক্রিয় অঙ্গ, এটা আমাদের সরাসরি কোনো কাজে লাগে না। এইটাই এখন পর্যন্ত বিজ্ঞানের গবেষণা, যে এইটাই এখন পর্যন্ত বিজ্ঞানের গবেষণা, যে এটা আমাদের একটা নিষ্ক্রিয় অঙ্গ, যে এটা আমাদের সরাসরি কোনো কাজে লাগে না, সেই জন্য এটা বাদ দিয়ে দেওয়া যায়। বুঝাতে পেরেছি? সো আমরা এটা বাদ দিয়ে দিতে পারি। তাহলে কি সুন্দর। এখন তোমাকে তাহলে কি পড়ালাম দেখি, এখান থেকে এমসিকিউ উত্তর দাও তো, যেটা পরীক্ষার জন্য কাজে লাগবে। অ্যাপেন্ডিক্সে ইনফেকশন হলে সেটাকে আমরা কি বলি? অ্যাপেন্ডিক্সে ইনফেকশন হলে সেই জিনিসটাকে আমরা কি বলে ডাকি? সেটাকে আমরা কি বলে ডাকি বলো? অন্যান্য দেশে তো জন্মের পরে এটা কেটে ফেলা হয়। কি বোকাশোকা কথা, জন্মের পরে অ্যাপেন্ডিক্স কিভাবে কাটবে? অ্যাপেন্ডিক্স কি যে মুখে থাকে? অ্যাপেন্ডিক্স কি দাড়ি, বাচ্চার দাড়ি, যে দাড়িটা শেভ করে ফেললো? জন্মের পরে কোনো বাচ্চার অপারেশন করে? জন্মের পরে কেন কেটে ফেলবে? বাচ্চার কেটে ফেলে না। মা অনেক সময় মায়ের অপারেশন করার সময় মায়ের তো পেট কাটতে হয়, মায়ের অ্যাপেন্ডিক্সটা কেটে বের করে দেয়। তো অর্ধেক জানলে তো বিপদ। মায়ের তো এমনি পেট কেটে বাচ্চা বের করা হয় সিজার, তখন মায়ের অ্যাপেন্ডিক্সটা কেটে দেওয়া হয় অনেক সময়। এইটা অনেক জায়গায় করা হয়। তাও মা যদি ইচ্ছা করে, জোর করে একটা অঙ্গ যেটাতে কোনো ঝামেলা হচ্ছে না সেইটাতে তুমি কেন কেটে ফেলে দিবা? যখন ইনফেকশন হবে, যখন ঝামেলা হবে, তখন দেখা যাবে। আর এত ছোট বাচ্চা যে দুনিয়াতে কেবল আসলো, ওর অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিয়ে দিবা, এই ধরনের উদ্ভট তথ্য কোথায় পেয়েছে তুমি? আচ্ছা, তো যাই হোক, তৃপ্তি খানো, ভেরি গুড। তাহলে এটাকে আমরা বলবো অ্যাপেন্ডিসাইটিস। তাহলে আমরা এখন কেন এগুলো দেখালাম? তাহলে এটা চিকন। আমরা এখন যেই পড়াটা পড়বো, আমাদেরকে এখন কয়েকটা জিনিস পড়তে হবে। ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাকের জন্য কয়েকটা জিনিস পড়তে হবে। কি কি পড়তে হবে? এই যে আমরা সহজ করে দেখি, ঠিক আছে? এই হলো ক্ষুদ্রান্ত, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছবি। এই ছবিটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমরা পড়বো। ডিওডেনাম, জেজুনাম, ধরো ইলিয়াম, 3 ভাগে ভাগ করলাম, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। এটা তো ক্ষুদ্রান্ত, এই দিক দিয়ে তো খাবারটা ঢুকবে, খাবারটা এই দিক দিয়ে বের হবে, এটা ঠিক আছে, এটাতে কোনো ঝামেলা নাই, এটা ঠিক আছে। কিন্তু খাবারটাকে ভাঙবে কারা? জিনিসপত্র কোথা থেকে আসবে? মাল মশলা কে সাপ্লাই দিবে? তো মাল মশলা সাপ্লাই দিবে 3 জন। এইখানে থাকে লিভার, ভালো মতো তাকাও, আজকে কনসেপ্ট বুঝবো, কালকে ঘাটাঘাট পড়ে ফেলবো। এইখানে থাকে লিভার, যকৃত, যকৃতের ঠিক নিচে এই জায়গাতে থাকে পিত্তথলি, প্রত্যেকটা ছবি দেখাবো, এখানে থাকে পিত্তথলি। আচ্ছা, আর ঠিক এই জায়গাতে থাকে আসল জিনিস, বাপ রে বাপ, এই জায়গায় থাকে অগ্নাশয়, আগুন আগুন, এই জায়গায় থাকে অগ্নাশয়। তো এই 2 জন হলো মূলত তোমার খাবারগুলাকে সাইজ করবে। তোমার যত পরিপাক হয়, আমরা যে খাবার হজম করতে পারি, বেশিরভাগ এনজাইম কোথা থেকে আসে? অগ্নাশয় থেকে আসে। অগ্নাশয় হলো মূল এনজাইম সাপ্লাইকারী। এবং তুমি যে তেল ভাজা পোড়া খেতে পারো, তোমার ধরো আম্মুর হাতের ভাজা পোড়া খেতে খুব মজা লাগে। রোজার মাস আমরা যে এই যে কি খেলাম, তুমি পেঁয়াজু খাচ্ছ, তারপরে তুমি বেগুনি খাচ্ছ, তারপরে আর কি খাই, বড়া খাচ্ছ, চপ, আলুর চপ খাচ্ছ, এইগুলা হজম হচ্ছে। এইগুলা কিভাবে হজম হচ্ছে? কারণ লিভার, দেখো তো, তোমার লিভার তোমার জন্য পিত্ত তৈরি করতেছে। পিত্ত, তোমার লিভার তোমার জন্য পিত্ত তৈরি করে। পিত্তর ইংলিশটা খুব ইম্পর্টেন্ট। পিত্তর ইংলিশ হলো বাইল। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে, কাল পরীক্ষার ময়দানে প্রশ্ন আসবে, পিত্ত তৈরি হয় কোথায়? সবাই উত্তর দাও। মাত্র পড়াইছি এই প্রশ্নটা, যতদিন যাবে তত বেশি তুমি ভুল করবা। পিত্ত তৈরি হয় কোথায়? সবাই উত্তর দাও। পিত্ত কোথায় তৈরি হয়?
পিত্ত কোথায় তৈরি হয়? লিভার। ভেরি গুড। তাহলে উত্তরটা যাতে হয় পিত্ত তৈরি হয় যকৃতে। এই যে যকৃতে পিত্তটা তৈরি হয় সেইটা জমা থাকে যে এই জায়গাতে, এই জায়গায় আসে সেটা জমা থাকে, এই জায়গাটার নাম পিত্তথলি। এখন ধরো তুমি তো মানি ব্যাগে টাকা রাখো, এর অর্থ তো এই না যে তোমার মানি ব্যাগে টাকা জমা হয়। তুমি তো মানি ব্যাগে ভাই টাকা রাখো। কথাটা কি ক্লিয়ার? মানি ব্যাগে তো তুমি আসলে টাকা রাখো, রাইট? আচ্ছা, তাহলে এই যে তুমি এখানে তাকাও, মূলত পিত্তটা তৈরি হয়, পিত্তটা তৈরি হয় যকৃতে, সেটা জমা থাকে কোথায়? সেটা জমা থাকে পিত্তথলিতে, সেটা জমা থাকে পিত্তথলিতে। কিন্তু এর অর্থ কিন্তু এই না যে পিত্তথলিতে পিত্ত তৈরি হয়। এই পিত্তটা দেখো এখানে একটা নালীর মাধ্যমে, এই যে একটা নালীর মাধ্যমে ডিওডেনামে প্রবেশ করে। কোন জায়গায় প্রবেশ করে? ডিওডেনাম। এই ছবিটা, এই জায়গাটা একটু বড় করে দেই, যদিও ছবিটা ঠিক এইরকম না, নালীটা আমি একটু বড় করে দেখাই। এই নালীটা এই দিক দিয়ে ডিওডেনামে প্রবেশ করে, ডিওডেনামে প্রবেশ করে। তাহলে পিত্তটা কোথায় প্রবেশ করবে? ডিওডেনামে গিয়ে প্রবেশ করবে। এবং এই পাশ থেকে অগ্নাশয় থেকে একটা নালী, এই যে দেখো অগ্নাশয় থেকেও একটা নালী, এই নালীটাই ধরো অগ্নাশয় নালীটাও একই দিক দিয়ে ডিওডেনামে প্রবেশ করবে। দুইজন, এইখানে দুইজন একসাথে ইন্টার নিবে। কোথায় ঢুকবে একসাথে? ডিওডেনামে। ভালো মতো বোঝার চেষ্টা করি। খাবারটা এখান থেকে এখানে আসলো, গেল, কিন্তু খাবারটাকে ভাঙার জন্য মিস্ত্রি সাপ্লাই দিবে কে? মিস্ত্রি সাপ্লাই দিবে এক হলো লিভার, যে পিত্ত সাপ্লাই দিবে, আর দুই অগ্নাশয়, সে সব জিনিসপত্র সাপ্লাই দিবে, সকল জিনিসপত্র সাপ্লাই দিবে। এবং দুইজনই প্রবেশ করবে কোন জায়গায়? দুইজনই প্রবেশ করবে ডিওডেনামে। ডিওডেনামের যেই জায়গায় প্রবেশ করবে সেইটাকে বলে ডিওডেনামের যেই জায়গাটাতে প্রবেশ করে সেই জায়গাটার নাম অ্যাম্পুলা অফ ভ্যাটার। ভ্যাটার হলো বিজ্ঞানীটার নাম। আমরা যেমন দেখো, তুমি দেশের সকল আন্দোলন কোথায় হয়? শাহবাগ বন্ধ করে দাও, শাহবাগ একটা জায়গার নাম, রাইট? ঠিক তেমনি অ্যাম্পুলা অফ ভ্যাটার, এটা ডিওডেনামের একটা জায়গার নাম, যেই জায়গাতে এই দুইটা পথ এসে মিলিত হয়, যেই দিক দিয়ে পিত্ত ডিওডেনামে প্রবেশ করে, যেই দিক দিয়ে অগ্নাশয়ের সকল এনজাইম ডিওডেনামে প্রবেশ করে। এই কথাটা সবার আগে আমাদেরকে বুঝতে হবে। এইটুকু যদি বুঝতে পারি তাহলে তুমি একটা বিশাল পথ অলরেডি জয় করে ফেলেছো। তাহলে সবাই আমাকে লাইনটা সবাই সুন্দর করে লিখে ফেলো। আলামিন, সবাই বলো তো ডিওডেনামের কোন জায়গায় পিত্ত এবং অগ্নাশয়ের এনজাইমগুলো প্রবেশ করে? আলামিন বলে ফেলো তো। সবাই উত্তরটা করো। হ্যাঁ, অ্যাম্পুলা অফ ভ্যাটার, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এইটা ওকে, তাহলে এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভেরি গুড। তাহলে আমরা একটা ভালো জিনিস শিখে গেলাম। তাহলে আমরা যখন পড়বো ক্ষুদ্রান্তে খাবার পরিপাক করে কে কে, যখন এনজাইমগুলোর কথা আসবে, যখন এনজাইমগুলোর নাম আসবে, সেগুলো কোথা থেকে আসবে? অগ্নাশয় থেকে। আচ্ছা, লিভার থেকে কি বিষয় আসবে? লিভার থেকে আসবে পিত্তের কথা। লিভার থেকে যখন আমরা বলবো, লিভার থেকে কি আসে? লিভার থেকে আসে পিত্ত। আমরা যাতে এই কথাটা মনে রাখতে পারি, তাহলে এইটুকু আমাদের ডান হয়ে গেল। প্রিয় ভাই ও বোনেরা, এইবার আমরা পড়ায় ফেলে যাই। সবাই চলো, খুবই গুরুত্বপূর্ণ। কি পড়বো? অনেক কিছু পড়বো, একটা একটা করে আজকে যতটুকু পড়া যায়। তোমরা এই জায়গায় চলে আসো। আজকে সবার আগে ক্ষুদ্রান্ত নিয়ে পড়ালেখা করো, সবার আগে ক্ষুদ্রান্তের গঠন পড়াবো। আমি এক একটা ব্যাচকে এক এক স্টাইলে পড়াই, তোমাদেরকে এই অংশটা দিয়ে পড়ানো শুরু করব।
পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে তুমি তো আকাশ থেকে পড়বা তখন, তো এগুলো তো আমরা পড়বই, সেটা কোনো ব্যাপার না। শর্করা হিস্টোলজি কোন অংশে আছে? বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, নিচের দিকে যাই 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 যাই, এই যে সবাই ব্যবহারিক অংশে আসো, পেজ নাম্বার 180। দেখো তো পেজ নাম্বার 181, তাকায় দেখো ক্ষুদ্রান্তের বৈশিষ্ট্য। ক্ষুদ্রান্তের বৈশিষ্ট্য পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে যে আমরা পরিপাক নালীর এমন একটা অংশের কথা বলছি যেই অংশটাতে এই বৈশিষ্ট্যগুলো আছে, এরকম প্রশ্ন পরীক্ষায় দিয়ে দিতে পারে। তোমরা বইটা দেখতে পারছো তো না? তোমরা বইটা দেখতে পাচ্ছ তো না? তুমি একটু তাকায় দেখো, এইটা এরকম একটা ছবি, এই ছবিটা আসলে কিসের ছবি? এই তোমরা কি সবাই বইটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? ভেরি গুড, বইটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, থ্যাংক ইউ। সো হ্যাঁ, তো এই যে ছবিটা, এই ছবিটাও পরীক্ষায় দিয়ে দিতে পারে। তোমাকে দেখে চিনতে পারতে হবে, দেখে চিনতে পারতে হবে যে এই ছবিটা যে ক্ষুদ্রান্তের ছবি। কিভাবে চিনবো ভাইয়া? তো প্রথম কথা, এই ছবিটা হলো ক্ষুদ্রান্তের দেওয়াল। ক্ষুদ্রান্ত তো একটা পাইপ, ক্ষুদ্রান্ত তো একটা নাথিং বাট, তোমার বাসায় যে পানির পাইপ আছে সেই পানির পাইপ, ক্ষুদ্রান্ত তো একটা পাইপের মতো। পাইপের যে চারপাশের ওয়াল, পাইপের যে দেওয়াল, সেই দেওয়ালটাকে তুমি যদি কাটলে এরকম জিনিসপত্র পাওয়া যাবে। কিরকম জিনিসপত্র পাওয়া যাবে? এইরকম 5টা লেয়ার পাওয়া যাবে। লেয়ারগুলোর নাম গুরুত্বপূর্ণ, তাকায় দেখো। সবার বাইরের দিকে পাওয়া যাবে সেরোসা লেয়ার। এই দেখো, সবার বাইরের দিকে পাওয়া যাবে সেরোসা লেয়ার, লেয়ারটার নাম সেরোসা। সবার ভেতরে পাওয়া যাবে মিউকোসা, দেখো নামের শেষে সা, সেরোসা মিউকোসা। সবার বাইরে বলতে এইটা সেরোসা, দেখো বইয়ের মধ্যে দেওয়া আছে সেরোসা। সবার ভেতরের দিকে পাওয়া যাবে মিউকোসা। হ্যাঁ, সবার ভেতরে এইগুলো হলো মিউকোসা। তাহলে সবার বাইরে সেরোসা, সবার ভেতরে দেওয়ালটার নাম মিউকোসা। ভাইয়া বুঝতে পারতেছি না, তুমি যে ঘরটাতে থাকো সেটা বাইরের দিকে দেওয়াল আছে না? ঘরের বাইরের দেওয়াল, দেওয়ালের বাইরে কি আছে? তোমরা তোমাদের যে ঘরটা, সেই ঘরের দেওয়ালের বাইরের দিকে কি থাকে তোমরা আমাকে বলো। দেওয়ালের বাইরের দিকে কি থাকে? তোমার যে ঘর, সেই ঘরের যে দেওয়াল, দেওয়ালের বাইরের দিকে কি থাকে? বুদ্ধি করে বলো। যকৃত আর কিডনি কিন্তু একই না। যকৃত মানে লিভার, কিডনি মানে বৃক্ক। দেওয়ালের বাইরের দিকে একটা রং, তারপরে প্লাস্টার, প্লাস্টারের মাঝখানে ইট, তারপরে রং, দেওয়ালের পুকুর, আরে পুকুর না, তারপরে ভিতরের দিকে আবার প্লাস্টার, তারপর আবার রং। দেখো 5টা লেয়ার। তুমি যে দেওয়াল, তোমার ঘরে যে দেওয়াল, সেটার কিন্তু 5টা লেয়ার। আরো একবার বলতেছি, সবার বাইরে রং, তারপরে প্লাস্টার, তার মাঝখানে ইট, তার উপরে প্লাস্টার, তার উপরে রং, রাইট? ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতরে। তো একইভাবে বাইরের দিকে থাকে সেরোসা, ভেতরের দিকে থাকে মিউকোসা, মাঝখানে ইটের মতো থাকে পেশি স্তর। দেখো পেশি স্তর। এছাড়া মিউকোসার ঠিক নিচে থাকে সাব মিউকোসা ও মাস্কুলারিস মিউকোসা। তো এই নামগুলা তোমার পরীক্ষায় আসতে পারে। নিচের কোনটা ক্ষুদ্রান্তে থাকে, নিচের কোনটা ক্ষুদ্রান্তে থাকে না, কোনটা দেওয়ালের অংশ, কোনটা দেওয়ালের অংশ না, নামগুলা জেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। তোমরা আমাকে বলো তো, সবচেয়ে ভেতরের স্তরটার নাম কি? ক্ষুদ্রান্তের সবচেয়ে ভেতরের স্তরটার নাম কি? এটা একটা এমসিকিউ আসতে পারে। মিউকোসা, ভেরি গুড। কেন এটা তোমাকে আলাদা করে জিজ্ঞাসা করলাম তুমি দেখো, কারণ সব কিছু মনে রাখবা, বাকি স্তরগুলা ঠিক আছে, সেগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সকল আলোচনা এই মিউকোসা স্তরকে নিয়েই হবে। এবং পরীক্ষায় দেখবা বেশিরভাগ প্রশ্ন এই মিউকোসা স্তর রিলেটেড আসবে। তাহলে ক্ষুদ্রান্তের মোট 5টা স্তর দেওয়ালের, তার সবার ভেতরেরটার নাম মিউকোসা। মিউকোসা দেখো, ছবির দিকে তাকায় দেখো, এই যে ভেতরের দিকে দেখো, এইগুলোর নাম হলো মিউকোসা। এবং তুমি এখানে দেখো, এই মিউকোসার মধ্যে কয়েকটা ছবি দেওয়া, গবলেট কোষ, ভিলাস, এই জিনিসগুলা বলা। ভিলাস
গবলেট কোষ দেখতে কেমন? ছবির দিকে দেখো, একটা সুন্দর ছবি দেওয়া আছে। তারপরে দেখো এই যে আঙুলের মতো বাড়ানো, মনে হচ্ছে আঙুল, হাতের আঙুল, এগুলাকে বলা হচ্ছে ভিলাস। ভিলাসের উপরে থাকবে মাইক্রোভিলাস। তো পরীক্ষায় প্রশ্ন আসবে, ভিলাস বা গবলেট কোষ কোন স্তরে থাকে? ভিলাস বা গবলেট কোষ থাকে মিউকোসা স্তরে। তাহলে ক্ষুদ্রান্তে দুইটা স্পেশাল জিনিস থাকে, ভিলাস থাকে যেগুলো কিনা আঙুলের মতো, এবং গবলেট কোষ থাকে, শোষণক্ষম কোষ থাকে। দেখো, গবলেট ও শোষণক্ষম কোষ থাকে। এই লাইনটা থেকে প্রচুর প্রশ্ন আসবে। সবাই আমরা এই জিনিসটা পড়ি, আমরা সবসময় এই কয়েকটা কথা তোমাদেরকে পড়াই, যে গবলেট কোষ, ভিলাস, এগুলা কোথায় থাকে? আমরা সবসময় পড়াই ক্ষুদ্রান্তে, কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন চলে আসে ক্ষুদ্রান্তের কোন স্তরে, তখন অনেকে উত্তর করতে পারে না ক্ষুদ্রান্তের মিউকোসা স্তরে। এইটা আমরা আজকে থেকে মনে রাখবো, এবং ভালো মতো তাকাও যাতে মনে রাখা যায়। এইভাবে মনে রাখবা, ভিলাস, ক্ষুদ্রান্ত, গবলেট কোষ, ভিক্ষুক। তুমি চাইলে এই শব্দটা দ্বারা মনে রাখতে পারো, ভিলাস, ক্ষুদ্রান্ত, গবলেট কোষ, এইভাবে মনে রাখো। দেখো, তাহলে এটার কোনোদিন ভুলবা না, এটা কিন্তু পরীক্ষায় আসবে যে ভিলাস কোথায় পাওয়া যায়। কেন ভাইয়া এটা কষ্ট করে মনে রাখবো? আর কি এমন কিছু আছে? হ্যাঁ, আরো আছে। তুমি দেখো, জাস্ট উপরের পেজে চলে যাও, দেখো পাকস্থলী, দেখতে হুবহু একই রকম, সবকিছু একই। প্রথম পয়েন্টটা হুবহু একই, দ্বিতীয় পয়েন্টটা হুবহু একই, কিন্তু যখনই মিউকোসা স্তর, এইখানে কিন্তু ভিলাস আর গবলেট কোষ থাকবে না, এইখানে থাকবে রুগী, এই জায়গাতে থাকবে রুগী। এখন ভাই এটা কেন পড়ালেন? কারণ পরীক্ষায় এমন একটা প্রশ্ন আসবে যে, ধরো জয় দাস বিরিয়ানি খেতে গেল, জয় দাস বিরিয়ানি খেয়ে তার বদ হজম হয়ে গেল, সে বাসায় এসে টয়লেট থেকে এক কদম দিয়ে বের হয়, আবার টয়লেটে ফেরত যায়। সে বাসায় এসে কোনোভাবেই মানে তার খালি বদ হজম, সে খাবারটাকে হজম করতে পারলো না। তো তোমরা পরীক্ষায় তারপর প্রশ্ন দিল যে আমাদের পরিপাক নালীর যেই স্তরে রুগী আছে, মূলত সেই স্তর খাবারটাকে পরিপাক করতে পারেনি বলেই জয় দাসের আজকে এই অবস্থা। তাহলে তোমরা বলো তো, এখানে আসলে কোন স্তরের কথা বলা হচ্ছে? এভাবেই তো প্রশ্ন ঘুরায় পেঁচায় দিবে। তুমি যদি না জানো তাহলে তো বিপদ। প্রশ্ন তো এভাবেই ঘুরায় পেঁচায় দিবে। তাহলে ভেরি গুড, রাইট, সাবাস, ঠিক আছে। তাহলে আমরা এটা সুন্দর কথা জেনে গেলাম যে এটার উত্তর কি? এটার উত্তর হলো পাকস্থলী। তো যে অংশে ভিলাস আছে সেইখানে পরিপাক বর্ণনা করো। ভিলাস কোথায় আছে? ক্ষুদ্রান্তে, তাহলে তুমি ক্ষুদ্রান্তে পরিপাক বর্ণনা করবা। তাহলে এই দুইটা এমসিকিউ আমাদের কিন্তু পড়া হয়ে গেল, কয়টা স্তর সেই পড়াটা হয়ে গেল। আচ্ছা, দ্যাটস ফাইন, দ্যাটস গ্রেট। ওকে, এখন আমরা সামনের দিকে যাব। আজকে তো যকৃত নিয়ে পড়বো না, আজকে শুধু ক্ষুদ্রান্তের পরিপাক নিয়ে পড়বো। আজকে মূলত সেটাই আমাদের মূল পড়া। সো চলো ক্ষুদ্রান্তের পরিপাকের ওখানে চলে যাই একদম দ্রুত। তো গতকালকে যেখানে শেষ করছিলাম আমি তোমাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিয়েছি। এইবার চলে আসো ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক, বইয়ে একদম মার্ক করে দিলাম। দেখো, ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত? 6 থেকে 7 মিটার লম্বা, 3টা অংশে বিভক্ত, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিওডেনাম দেখতে কিসের মতো? ডিওডেনাম দেখতে ইউ আকৃতির। তো তোমরা যারা ভবিষ্যতে ভার্সিটি পরীক্ষা অংশ নিবা, পরীক্ষায় এইরকম একটা প্রশ্ন আসবে, নিচের কোনটার আকৃতি ইউ না? ইউ আকৃতির কোনটি? পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে, কোনটার আকৃতি ইউ আকৃতির, কোনটার আকৃতি ইউ আকৃতির না, এইরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো কোনটার কি আকৃতির সেটা তুমি একটু তাকাও। ডিওডেনামের আকৃতি ইউ আকৃতির। আমাদের যে ম্যান্ডিবল ইউ আকৃতির। হাইওয়েড অস্থি যেটার সাথে জিহ্বা লাগানো থাকে, আমরা যে জিহ্বাটা খুলে পড়ে যায় না, যে হাড্ডির সাথে জিহ্বা লাগানো, সেটার নাম হাইওয়েড অস্থি। এটা কি আকৃতির? এটা ইউ আকৃতির। লুপ
নেফ্রনের মধ্যে লুপ অফ হেনলি এটা কি আকৃতির? এইটা ইউ আকৃতির। তাহলে নিচের কোনটা কোনটা ইউ আকৃতির? এই চারটাই ইউ আকৃতির। আমাদের শরীরে ইউ আকৃতির কি কি জিনিস আছে যদি উত্তর করতে হয়, আমাদের শরীরে ইউ আকৃতির কি কি আছে চারটা লিখে নাও, বইয়ের মধ্যে এই জায়গাতে লিখে নাও। আমাদের শরীরে ইউ আকৃতির আছে কি কি? লিখে ফেলেছ? লিখে ফেলো, কমেন্ট করো ডান। ওকে, ঠিক আছে, ভেরি গুড, সাবাস। তাহলে আমরা ইনশাআল্লাহ ভাই 3 নংটা বললে ভালো হয়। হাইওয়েড অস্থি, হাইওয়েড অস্থি হলো কোলন ইউ আকৃতির। হ্যাঁ, কোলনটাও লেখা যেতে পারে, যদিও পুরোপুরি ইউ না, বাট ওকে, কোলনটা ইউ আকৃতির। এই তথ্যগুলো তোমার কাজে লাগতে পারে পরীক্ষার জন্য, এইটা থেকে আসতে পারে। যদিও আমি এই ধরনের ইনফরমেশনের খুব একটা পক্ষপাতী না, আমার এগুলো খুব যে একটা ভালো লাগে তা না। আমি কনসেপ্টে বেশি বিশ্বাস করি রাদার দেন এইরকম মুখস্থ যে কোনটা কোনটা ইউ আকৃতির। তারপরও পরীক্ষায় যেহেতু আসবে আমাদেরকে সেইভাবে পড়তে হবে। তো তুমি তাকায় দেখো, তাহলে এই তো এখন দেখো, সব ধরনের খাবারের পরিপাক হয় ক্ষুদ্রান্তে। এখানে কারা কারা ভূমিকা পালন করে? পিত্তরস, অগ্নাশয় রস, এই দুটোই মেইন, এবং আন্ত্রিক রস, ক্ষুদ্রান্তে নিজের রস, এই 3টা রস মিলে খাবারগুলোকে পরিপাক করে। এখান থেকে কি কি এমসিকিউ আসবে? খাবারগুলা যখন ক্ষুদ্রান্তে আসলো, খাবারগুলা পিচ্ছিল হয় মিউকাসের সাহায্যে। মিউকাস কোথা থেকে আসে? ওই যে গবলেট কোষ, গবলেট কোষের কাজ কি? মিউকাস ক্ষরণ করা। ব্রুনার্স গ্রন্থির কাজ কি? মিউকাস ক্ষরণ করা। নাম দুইটা জাস্ট পড়তে হবে, খুব একটা গুরুত্বপূর্ণ না। যদিও পরীক্ষায় প্রশ্ন আসে যে গবলেট কোষ সবচেয়ে থাকে কোথায় বেশি, এইটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, যে গবলেট কোষ সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোন জায়গায়? এইটা ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র। তোমরা কারা কারা এই প্রশ্নটা দেখেছো? গবলেট কোষ কোন জায়গায় সবচেয়ে বেশি থাকে? এই প্রশ্নটা কে কে দেখেছো? এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় 3 বছর আগে এসেছিল। তাহলে এইটা দেখো, এখানে বড় করে লেখা আছে গবলেট কোষ ক্ষুদ্রান্তের বৈশিষ্ট্য, কিন্তু মনে রাখবা বেশি পরিমাণে থাকে কোথায়? এটা লিখে নাও, সবাই এটা লিখে ফেলো, সবাই লিখে নাও। বেশি থাকে কোথায়? বৃহদান্ত্রে। বৃহদান্ত্রে বেশি থাকে, এটাই মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল। বৃহদান্ত্রে বেশি থাকে, এইটাই কিন্তু ব্যতিক্রম। তোমরা সবাই দাগাই দিবা যে গবলেট কোষ মানে ক্ষুদ্রান্ত, কিন্তু গবলেট কোষ ক্ষুদ্রান্তেও থাকে, বৃহদান্ত্রেও থাকে। পরীক্ষা যদি আসে বেশি থাকে কোথায়, উত্তরটা হলো বেশি থাকে বৃহদান্ত্রে। এটা সবাই লিখে নাও, এটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, মেডিকেল ম্যাট 2021, আমার মনে হয় 21 বা 22, 21-22 লিখে রাখো, তাহলেই কমন পেয়ে যাবা। ওই বছর প্রশ্নটা দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে, ওকে, আমরা সামনের দিকে যাব, আমরা একটু একটু করে সামনের দিকে পড়বো। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, আমরা যে খাবারটা খাইলাম, দেখো তো তুমি তো খাবারটা এই গিলা পর্যন্ত, তুমি একটা খাবার যখন গিলবা, খাবারটা গলাধঃকরণ করার আগ পর্যন্ত এটা তোমার নিয়ন্ত্রণ। একবার গিলে ফেললা, দেখো তো এরপর তুমি কি বলো? এই খাবার নিচে যা, নিচে যা। এবং তুমি যদি শুয়ে থাকো সারাদিন, শুয়ে থাকলে কি খাবারটাকে উপর থেকে নিচে যাওয়ার কথা? এখন তুমি বলতে পারো ভাই অভিকর্ষের টানে আমি যে খাইলাম এটা মুখ থেকে আমার হাগুর রাস্তার দিকে চলে যাবে। কিন্তু তুমি যদি শুয়ে থাকো, তুমি যদি সারাদিন শুয়ে থাকো, তাহলে কি খাবারটা হাগুর রাস্তার দিকে যাওয়ার কথা? কিন্তু তারপরও যায়। এই যে খাবারটা মুখ থেকে হাগুর পথে এগিয়ে যাওয়া, তোমরা আমাকে বলো তো এই প্রক্রিয়াটার নাম কি? খাবারটা যে মুখ থেকে হাগুর রাস্তার দিকে এগিয়ে যায়, এই প্রক্রিয়াটার নাম কি? তোমরা আমাকে বলো। তুমি খাবারটা গিলার পর খাবারটা যাইতেই আছে, এই প্রক্রিয়াটার নাম কি?
আমি রিপ্লাই পাচ্ছি না। মানে খাবারটা যে উপর থেকে নিচের দিকে যায় বা মুখ থেকে পায়খানা রাস্তার দিকে যায়, এই প্রক্রিয়াটার নাম কি বলতো? সাবাস, ভেরি গুড, এইটার নাম পেরিস্টালসিস। এটার নাম খাদ্য পরিবহন প্রক্রিয়া না, এটার নাম পেরিস্টালসিস। এখন এই পেরিস্টালসিসের ফলে কি হয় তোমরা, এটা তোমাকে কিভাবে পেরিস্টালসিস হলো, এটা তো পাইপের মতো। তো পাইপের ধরো এটা পুরাটা একটা পাইপ, পাইপের একটা অংশ চাপ দেয়, আরেকটা অংশ প্রসারিত হয়, ফলে যে অংশটা চাপ দিল সেই অংশের খাবারটা সামনে চলে গেল, যে জায়গাটা প্রসারিত হলো সেই জায়গাটা খাবারটা গ্রহণ করলো, আবার যেই জায়গাটা প্রসারিত হলো সেইটা চাপ দিল, তার সামনের অংশটা প্রসারিত হলো। মানে চাপ দেয় রিল্যাক্স হয়, চাপ দেয় রিল্যাক্স হয়, খাবারটা এইভাবে এক জায়গা থেকে সামনের দিকে আগায়। এইটার নাম হলো পেরিস্টালসিস। তো খাবার যখন ক্ষুদ্রান্তে আসে একইভাবে চাপ দেয়, আর একটু চাপ দিলে খাবারটা আরেকটু গুঁড়া গুঁড়া হয়, আরও বেশি তরল হয়, আরও বেশি সরল হয়ে যায়। এইটাই হলো পেরিস্টালসিসের কাজ। এক হলো খাবারটাকে পায়খানার দিকে নিয়ে যাওয়া, হাগু তৈরি করার পথে নিয়ে যাওয়া। দুই, খাবারটাকে আরো গুঁড়া গুঁড়া করে ফেলা। এই কথাগুলো এই জায়গায় বলা আছে, বোঝাতে পেরেছি? আচ্ছা, এই যে এখন এখানে একটা ছোট্ট দুটো কথা আমরা আজকে পড়বো। তো তুমি এখানে তাকায় দেখো, তাহলে এইটা হলো একটা পেরিস্টালসিস। কথা ক্লিয়ার? একটু আগে তোমাকে আমি একটা ছবি এঁকে দেখালাম, দেখো পিত্তথলির ছবি এঁকে দেখালাম, দেখতে পাচ্ছ? এই যে, তো এইখানে যে পিত্তটা আছে এইটা এখানে যাবে কিভাবে? আমাদের হার্টে তো রক্ত থাকে, রক্তটাকে চাপ দেয় বলে না পুরো শরীরে ছড়ায় যায়। তো এই জায়গায় পিত্ত জমে আছে, এই পিত্তটা এখানে যাবে কেন? এই গল ব্লাডারটা একইভাবে চাপ দেয়, গল ব্লাডারটা কি করে? একটা চাপ দেয়, চাপ দিলে পিত্তটা বের হয়ে এইখানে যায়। কখন চাপ দেয়? যখন তুমি তেল জাতীয় খাবার খাও। পিত্ত যখনই তুমি চর্বি খাও, তুমি এখনই একটা ভাজা পোড়া খাইলা, সাথে সাথে দেখবে চাপ দিয়ে দিছে। হ্যাঁ, তুমি এখনই বাটার খাচ্ছ, দই ঘি খাচ্ছ, মাখন খাচ্ছ, যেগুলো চর্বি ফ্যাট, দেখবা এ চাপ দিয়ে দিচ্ছে, চাপ দিয়ে পিত্তটাকে পাঠাচ্ছে। তো এই যে চাপ দেয়, এই চাপ দেওয়ার কাজটা করে কোন হরমোন? এটাই পরীক্ষায় আসবে। কোন হরমোন পিত্তথলিকে চাপ দেয়? হরমোনটার নাম CCK। তোমরা অনেক কঠিন কঠিন পড়া পড়ো, সেই তুলনায় এটা শুনে কঠিন বলে মনে হতে পারে, কিন্তু ততটা কঠিন না। CCK দেখো, নামটা শুনলেই তুমি বুঝতে পারবা। সিসি মানে কোলি সিস্টো কাইনিন। তো তোমরা সবাই গতিশক্তি চ্যাপ্টারটা পড়েছো। কাইনিন মানে কাইনেটিক এনার্জি, কাইনিন মানে গতি, কাইনেটিক। কোলি শব্দটা যেখানেই পাবা, কোলেস্টেরল, কোলি মানে পিত্ত, সিস্ট মানে থলি। তাহলে যেই হরমোনটা পিত্ত থলিতে গতি তৈরি করে তার নাম কোলিসিস্টোকাইনিন, তার নাম কোলিসিস্টোকাইনিন, যে পিত্তথলিতে গতি তৈরি করে। আর কখনো ভুল হবে? কোলি মানে কি? যেখানেই পাবা কোলি, কোলি কথাটা বা কোলেসিস্টোকাইনিন, কোলেস্টেরল। কোলেস্টেরল তাহলে কোথা থেকে আসে? কোলেস্টেরলের আদি শুরুটা কোথায়? এই যে এই জায়গায়। পিত্তের একটা বিষয় এর সাথে জড়িত আছে। ওকে, তাহলে ভাইয়া এটা একটা গুরুত্বপূর্ণ পড়া। এখন এতগুলা পড়া যে পড়ালাম ভাই, এই যে পিত্ত নিয়ে এত পড়া পড়াচ্ছেন, পিত্তের কাজটা কি ভাই? এই পিত্ত আসলে করেটা কি? এই পিত্তের কাজটা কি ভাই? পিত্ত আমার দরকারটা কেন? তো তোমরা আমাকে বলো তো, মাত্র কি পড়ালাম? পিত্ত কোন জাতীয় খাবারকে পরিপাক করে? ভাত, মাংস না চর্বি? পিত্ত কোন জাতীয় খাবারকে পরিপাক করে? ভাত, মাংস নাকি চর্বি? রিফাত, পানি দিও তো। চর্বি, ভেরি গুড। তো ধরো তুমি একটা এই যে বড় চর্বির কণা খাইলা, এখন এই বড় কিন্তু মাইক্রোস্কোপে বড়, বা তুমি যে একটা এত বড় বল খাইতে হবে তা না। ধরো তুমি অল্প একটা তেলের দানা, ওই বড় তেলের দানাটাকে আমি বড় করে আঁকলাম, ঠিক আছে? এই চর্বিটাকে এই পিত্ত লবণ এসে বা পিত্ত এসে, ধরো এই হলুদগুলো হলো পিত্ত, আমি এখন যা আঁকবো এই হলুদগুলো হলো পিত্ত,
এই পিত্ত এসে এই বড় চর্বির কণাটাকে পিত্ত এসে বড় চর্বির কণাটাকে পিত্ত এসে ছোট ছোট ভাগে ভাগ করে দিল। এই যে বড় চর্বির কণাকে ছোট ছোট ভাগে ভাগ করা, এইটাকে বলে ইমালসিফিকেশন। এইটাকে বলে ইমালসিফিকেশন। বড় বড় চর্বির কণাকে ছোট ছোট ভাগে ভাগ করা, এইটাকে বলে ইমালসিফিকেশন। কথাটা কি ক্লিয়ার? তাহলে আরো একবার বলছি, পিত্ত লবণ বা পিত্ত চর্বি জাতীয় খাবারকে ভাঙে। এটা তোমার জ্ঞানমূলক প্রশ্নে আসবে, মুখস্থ করার কিছু নেই, এই ছবিটা মাথায় থাকলেই। বড় একটা চর্বির কণা, বড় একটা ফ্যাট গ্লোবিউলকে ভেঙে ছোট ছোট চর্বি কণায় পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় ইমালসিফিকেশন। তোমরা বলতে পারো যে ভাই এইটা কেন করা হয়? তাহলে কারণ ধরো একটা বড় পাথর তোমার কাছে আছে, সেটাকে হাতুড়ি দিয়ে ভাঙা, আর ছোট ছোট ওই পাথরের ছোট ছোট অনেকগুলো টুকরা তোমার কাছে আছে, সেইগুলোকে হাতুড়ি দিয়ে ভাঙে গুঁড়া করা, কোনটা বেশি ইজি? ছোটগুলোকে বেশি ইজি। ছোটগুলোর উপরে এনজাইম সহজে কাজ করতে পারে, যাতে এনজাইম সহজে কাজ করতে পারে। এই হলো ইমালসিফিকেশন। তাহলে বড় বড় চর্বির কণাকে ভেঙে ছোট ছোট ইনক্রিসেস দ্য সারফেস এরিয়া, যাতে এনজাইম সহজেই কাজ করতে পারে। এই দুইটা কথা এই জায়গায় বলা আছে। প্রিয় ভাই ও বোনেরা, দেখো এই দুইটা কথা দেখুন তোমার কত আরাম লাগবে। পিত্তথলির সংকোচন ঘটিয়ে পিত্তথলিতে সঞ্চিত পিত্তরস ক্ষুদ্রান্তে পৌঁছে দেয়। প্রতিটা কথা তুমি এখন ছবির সাথে মিলাই মিলাই পড়তে পারবা। পিত্ত লবণ স্নেহ দ্রব্যকে অবদ্রবণ বা ইমালসিফিকেশনের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। দেখতে পাচ্ছ? তাহলে এই যে কথাগুলা ভাই, এই কথাগুলা কতটা গুরুত্বপূর্ণ। দিস ইজ বিউটিফুল, রাইট? আমরা তাহলে শিখে গেলাম। ওকে, তাহলে সুন্দর, ইনক্রিসেস দ্য সারফেস এরিয়া, স্মল গুলো ইমালসিফিকেশন, ফ্যান্টাস্টিক, সুন্দর। তাহলে আশা করি তোমাদেরকে আমি একটা তোমাদেরকে ভালো জিনিস শেখাতে পারলাম। রেডি? এইবার 1 2 3 এবার আমরা আগামী দ্রুত এনজাইমের নামগুলো পড়ে ফেলবো। নামগুলো দেখে ভয় পাওয়া যাবে না। তোমরা আমাকে অলরেডি কথা দিয়েছো যে তোমরা মন দিয়ে ক্লাস করবা, তো জাস্ট মন দিয়ে কাজ করলেই আমরা জাস্ট নামগুলো ইজিলি মনে রাখতে পারবো, খুব প্যারা খেতে হবে না। তো ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাকে পিত্তরসের ভূমিকা কি সেটা তুমি জেনে গেলা। এইবার একটা একটা করে আমি তোমাদেরকে দ্রুত পড়াই দিব। রেডি? এটাই আমাদের আজকে লাস্ট পড়া। ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাক। আমরা স্টার্ট করবো শর্করা দিয়ে। শর্করা আমাদের লক্ষ্য কি? তুমি আগে বেসিকটা বুঝে নাও। আমাদের লক্ষ্য ভাতটাকে গ্লুকোজ বানানো। সহজ কথা, একদম সহজ কথা, এইটাই আমরা করব। এখন এই ভাতটাকে গ্লুকোজ কে মিলে বানাবে? এই ভাতটাকে গ্লুকোজ বানাবে 3 জন মিলে। কোন 3 জন? লিভার থেকে যদি কিছু আসে, অগ্নাশয় থেকে যদি কোনো এনজাইম আসে, বা আন্ত্রিক রস থেকে যদি কিছু আসে, এই 3টা জায়গায় যদি কোনো কিছু থাকে, তুমি যখনই কোনো কিছু পরিপাক করবা তখনই ক্ষুদ্রান্তের 3টা জিনিসের কথা মাথায় রাখবা। তো প্রথম কথা হচ্ছে, লিভার থেকে কোনো ধরনের শর্করা পরিপাককারী এনজাইম আসে না। রাদার লিভার থেকে কোনো এনজাইম আসেই না, লিভার থেকে শুধু পিত্ত আসে, লিভার থেকে কোনো এনজাইম আসে না। তোমার প্যারা অলরেডি 90% গান। তোমাকে লিভার নিয়ে কোনো পড়ালেখাই করতে হবে না, লিভার নিয়ে কোনো প্যারাই খেতে হবে না। লিভার নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। শুধু কি আসে? লিভার থেকে পিত্ত আসে। পিত্ত শর্করা জাতীয় খাবার পরিপাক করে না, পিত্ত চর্বি জাতীয় খাবার পরিপাক করে। তাহলে এটা আলোচনা বাদ। আচ্ছা, তাহলে বাকি থাকলো কে? অগ্নাশয় রস, আন্ত্রিক রস,
প্রিয় ভাই ও বোনেরা, এখানে তো অনেকগুলো লেখা, তুমি এখানে তাকায় দেখো অনেকগুলো লেখা। সো তাহলে এই দুইটা জায়গা থেকে যে এনজাইমগুলো আসে তাদের কাজ কি? তারা ভাতকে গ্লুকোজে পরিণত করবে। তো আমাদের 1 নাম্বার কাজ, কোন কোন মিস্ত্রি কাজ করে, কোন কোন এনজাইম ভাতকে গ্লুকোজে পরিণত করতে কাজ করে, সেগুলো একটু দেখা। তুমি দেখো এই যে অগ্নাশয় রসে কে কে আছে? অ্যামাইলেজ, মল্টেজ। অগ্নাশয় আম, অ্যামাইলেজ, মল্টেজ। তোমার কি মনে আছে এই যে আম বা অ্যামাইলেজ, মটা, মল্টেজ এবং টাইলিন, টাইলিনের অপর নাম স্যালাইভারি অ্যামাইলেজ, যেটা কিন্তু মুখের মধ্যেও আছে। তাহলে আম আসলে মুখের মধ্যেও থাকে, অগ্নাশয় রসেও থাকে। তারপরে আন্ত্রিক রসে কি কি থাকে দেখো তো? অ্যামাইলেজ, মল্টেজ, তার মানে আম এখানেও আছে, এখানেও আছে। তার মানে শর্করা পরিপাককারী অ্যামাইলেজ এবং মল্টেজ আম 3 জায়গাতেই থাকে। তাহলে আমরা একটা ছোট্ট তথ্য জেনে নিলাম যে আম, অ্যামাইলেজ এবং মল্টেজ মূলত 3 রসেই থাকে, শুধু পাকস্থলিতে থাকে না। কোন কোন 3 রস? কি কি? মুখগহ্বরে থাকে, অগ্নাশয়ে থাকে, আন্ত্রিক রসে থাকে। দেখতে পাচ্ছ? তাহলে দেখো আম তো পড়া হয়ে গেল। এখন তোমাদেরকে যদি আমের কথাটা মনে করাই দিতে হয়, এটা তো কালকের পড়া। অ্যামাইলেজ কি করে? শর্করাকে মল্টোজে পরিণত করে, মল্টোজের উপরে মল্টেজ কাজ করে গ্লুকোজে পরিণত করে। এটা তো আমরা অলরেডি জানি, এটা তো আমাদের মুখের পড়াটাই। একইভাবে এখানেও আন্ত্রিক রসেরটা কি করে? যেই শর্করাগুলাকে ওরা ধরতে পারে না সেগুলোকে এরা ধরে, সেটাকে মল্টোজ বানায়। এই মল্টোজটাকে মল্টেজ গ্লুকোজ বানায়। এই তো ভাই, ক্লিয়ার? পরিষ্কার? এখন এখন মল্টোজ ছাড়াও, মল্টোজ তো একটা মনোস্যাকারাইড। আমি জানি না তোমরা মনোস্যাকারাইড বুঝো কিনা, না বুঝলে আমরা কোষ রসায়নে বুঝাই দিব, চিন্তা করে কিছু নাই। মল্টোজ ছাড়াও যারা তৈরি হয়, যেমন আইসোমল্টোজ, তাদেরকে ভাঙার জন্য আইসোমল্টেজ। সুক্রোজ, তাদেরকে ভাঙার জন্য সুক্রেজ। ল্যাকটোজ, তাদেরকে ভাঙার জন্য ল্যাকটেজ। এই এনজাইমগুলা এই জায়গাতে থাকে। তাহলে এখানে আর এক্সট্রা কোনটা? তাহলে দেখো তো, আমরা যখন ক্ষুদ্রান্তে, সুন্দর করে তাকাও, আম, আম, আসল, ডান। এই দুটো নাম মনে রাখলেই হয়ে গেল। এইটা হলো অগ্নাশয় রস। জাস্ট 2টা শব্দ মনে রাখবা, পড়া হয়ে যাবে। শেষ। অগ্নাশয় রসে কে কে থাকে? অ্যামাইলেজ এবং মল্টেজ, আইসোমল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ। ডান। দেখো নাম 5টা কি মনে থাকবে? আম, আসল আম। আন্ত্রিক রসে থাকে আসল আম, অগ্নাশয় রসে থাকে আম। শর্করার পরিপাক ডান। পরীক্ষায় যদি আসে বিরিয়ানির ভাত ক্ষুদ্রান্তে কিভাবে পরিপাক হয়, যখনই বলবে ক্ষুদ্রান্তে শর্করা পরিপাক, 2টা শব্দ, আম, আসল আম। যখনই বলবে ক্ষুদ্রান্তে শর্করা পরিপাক, কয়টা শব্দ? 2টা শব্দ, আম, আসল আম। যখনই বলবে ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাক, কয়টা শব্দ? আম, আসল আম। এই 2টা শব্দ ব্যবহার করতে হবে। রেডি? আরেকবার তাকাও। ক্ষুদ্রান্তে শর্করা পরিপাক, মোট 5টা এনজাইমের নাম মনে রাখতে হবে। আম, অ্যামাইলেজ, মল্টেজ। অগ্নাশয় 2টাই। আন্ত্রিক রসে ওরা আবার আম, অ্যামাইলেজ, মল্টেজ, এর সাথে আইসোমল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ। দেখো এই তো দেওয়া। বুঝতে পেরেছি? এইটার বিক্রিয়াগুলা তো আমরা জানি। এটা তো কালকেই বিক্রিয়াটা লিখে দিলাম, এই বিক্রিয়াটা তো কালকেই লিখে দিলাম, তাই তো? কিন্তু আসল এই বিক্রিয়াটা তুমি জানো না তো। সুক্রেজ, চিনিকে ভেঙে আমরা কি পাই? চিনি ভাঙলে সুক্রোজ মানে কি? চিনিকে ভাঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। চিনি ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করে।
আদি এবং অকৃত্রিম বিক্রিয়া। ল্যাকটোজ দুধ, ল্যাকটোজ ভেঙলে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ পাওয়া যায়, এই দুইটা বিক্রিয়া গুরুত্বপূর্ণ। তোমাকে যা জানিয়ে দিলাম। তাহলে সুক্রোজ ভাঙলে কি পাওয়া যায়? আমি জানি না তুমি এটা মানে কেমিস্ট্রিতে তো পড়ার কথা সবারই, এটা তো খুব কমন একটা বিক্রিয়া। এক অণু গ্লুকোজ এক অণু ফ্রুক্টোজ মিলে চিনি তৈরি হয়। চিনি ইজ নাথিং বাট গ্লুকোজ আর ফ্রুক্টোজের মিশ্রণ, সেই জন্য চিনি এত মিষ্টি। দুইজনের মিষ্টি একসাথে যুক্ত হয়। একইভাবে গ্যালাক্টোজ, দুধ যে একটু মিষ্টি মিষ্টি লাগে কেন? দুধ কেন একটু মিষ্টি মিষ্টি লাগে? কারণ দুধের মধ্যে গ্লুকোজ থাকে, কারণ দুধের মধ্যে গ্যালাক্টোজ থাকে। এরা সেই জন্য কিছু কিছু গরুর দুধ খুব বেশি মিষ্টি, যাদের দুধে ল্যাকটোজের পরিমাণ বেশি। তাহলে এই তো বিক্রিয়াগুলা। কোন কোন এনজাইম দিবা এই জায়গায়? এই এনজাইমটা এখানে, এই এনজাইমটা এখানে। কে কে পারবো? সবাই কি পারবো ইনশাল্লাহ? উত্তর দাও। বুঝতে পারা যাবে? মাত্র আসল আম দিয়ে পড়া হয়ে গেল। সবাই কি পারবো আমরা? একদম ব্রেনের মধ্যে ঢুকছে কিনা যারা আমার সাথে ক্লাস করছো? শর্করা পরিপাক ব্রেনের মধ্যে ঢুকাতে পারলাম কিনা আরো একবার চেক করে নাও, বই থেকে আরো একবার চেক করে নাও। সবাই পারবো ইনশাল্লাহ? ওকে, ওকে, সুন্দর। এইবার ডান। ওকে, গ্রেট। লাস্ট, এইবার কি? প্রোটিন পরিপাক। ভাইয়া ক্ষুদ্রান্তে পরীক্ষায় প্রশ্ন আসলো, ক্ষুদ্রান্তে প্রোটিন পরিপাক নিয়ে তুমি বলো। ভাইয়া ক্ষুদ্রান্তে প্রোটিন পরিপাক, তাহলে আবারও একইভাবে লিভার থেকে তো কোনো কিছু আসে না, তাহলে একটা আসে অগ্নাশয় থেকে। এই পাতার মতো যেটা আঁকতেছি এটা হলো অগ্নাশয়। আরেকটা আসে আন্ত্রিক রস থেকে। তো মূলত অগ্নাশয় থেকে কি কি আসে এইটা মনে রাখার জন্য তোমাকে জাস্ট এই দুইটা শব্দ মনে রাখতে হবে। মেইন এনজাইম কারা? ট্রিপসিন এবং পেপটাইডেস, এই দুইটাই মেইন, এই দুইটাই গুরুত্বপূর্ণ, এই দুইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দুইটা মনে রাখতে পারলে তুমি স্টেজে উঠে পেপসি কোলা খাবা। তুমি স্টেজে উঠে পেপসি কোলা খাবা। তুমি যদি জাস্ট এই দুইটা শব্দ মনে রাখতে পারো, নিজেকে পুরস্কার দিবা, তুমি স্টেজে উঠে কোলা খাবা। ভাইয়া একদম তোমার এটা কিন্তু পরীক্ষায় আসবেই যে কি হলো, তুমি প্রচুর পরিমাণে দাওয়াত বাড়িতে গেলা, তুমি একাই একটা গরুর অর্ধেক খেয়ে ফেললা, তুমি একাই একটা খাসির অর্ধেক খেয়ে ফেললা, এসে তোমার পেটটা এখন ফুলে আছে। পরীক্ষায় প্রশ্ন আসলো তোমার ক্ষুদ্রান্তে কোন কোন এনজাইম দ্বারা এই গরু বা এই খাসিটাকে তুমি পরিপাক করবা। তুমি জাস্ট বলবা আমি এই দুইটা এনজাইমের নাম মনে রাখবো, ট্রিপসিন এবং পেপটাইডেস, এরা আমার জন্য কাজ করবে, এবং পরিপাক করার পর আমি স্টেজে উঠে কোকা কোলা খেয়ে নিব। তুমি যদি এইটুকু মনে রাখতে পারো, দ্যাট ইজ অল। ভাইয়া দেখো পড়া শেষ আমাদের। চারটা শব্দ, ট্রিপসিন এই নিজেই এনজাইম, কি কি জানতে হবে সেটা বলে দিচ্ছি। তা ট্রিপসিন, ট্রিপসিন শব্দটা যেহেতু পড়ে রাখবো, দুইটা এনজাইম কাজ করে, ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন। ডান। ওকে, পেপটাইডেস কয় রকম? পেপটাইডেস 1 2 3 4। জাস্ট পেপটাইডেস প্রত্যেকের সাথে থাকবে, তুমি শুধু বলবা কি পেপটাইডেস, অ্যামিনো পেপটাইডেস, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস নাকি কার্বক্সি পেপটাইডেস। শব্দগুলোর দিকে তাকাও, সবগুলোরই শেষে কি দেওয়া? পেপটাইডেস। অ্যামিনো পেপটাইডেস, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, কার্বক্সি পেপটাইডেস। বলে না যে আমাদের এলাকায় সরকার বংশ, আমাদের এলাকায় তারপরে ধরো মিয়া বংশ, সৈয়দ বংশ। তো ট্রিপসিন বংশের দুইজন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এই বংশের 4জন, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো পেপটাইডেস, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, কার্বক্সি পেপটাইডেস।
কবির সরকার, সবির সরকার, রহিম সরকার, করিম সরকার, সবারই নামের শেষে পেপটাইডেস, শুধু চারটা সামনের শব্দগুলো চেঞ্জ করে দিবা। এই তো, তাহলে কয়টা এনজাইম হলো? 1 2 3 4 5 6। কোলা, এনজাইমটার নাম কি? কোলাজিনেজ, স্টেজ, ইলাস্টেজ। ভাইয়া পড়া শেষ। দেখো আমাদের পড়া শেষ হয়ে গেল। কালকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে অগ্নাশয়ের প্রোটিন পরিপাককারী এনজাইমের নাম কি? ট্রিপসিন বংশের 2 পোলা, ট্রিপসিন কাইমোট্রিপসিন। পেপটাইডেস বংশের 4 পোলা, ডাই ট্রাই অ্যামিনো কার্বক্সি। তারপরে এরা স্টেজে উঠে কোকা কোলা খাইলো। হয়ে গেল পড়া। কে কে নামগুলো মনে রাখতে পারবে? এই 2টা বংশের নাম কে মনে রাখতে পারবে? কে মনে রাখতে পারবে? উত্তর দাও। পারবা? ভেরি গুড, সাবাস সাবাস, ফ্যান্টাস্টিক, পারবা। ওকে, এখন জাস্ট আমাদেরকে পড়তে হবে যে গতকালকের মতো পেপসিনোজেন যেমন HCl দ্বারা সক্রিয় হয়, একইভাবে ট্রিপসিনোজেন থেকে সক্রিয় হবে। এখানকার এনজাইমটার নাম কষ্ট করে মনে রাখবা, এন্টারোকাইনেজ। এনজাইমটার নাম এন্টারোকাইনেজ। এটা একটা অসাধারণ এমসিকিউ। RM জিম ওর বলছে ভাই গুলিয়ে যাচ্ছে, একটু ঠান্ডা হয়ে ক্লাসটা শেষ করলেই হয়ে যাবে। তাহলে প্রোটিন পরিপাককারী এনজাইম কয়টা মনে রাখতে হবে? মাত্র 2টা বংশ, ট্রিপসিন বংশ, পেপটাইড বংশ। আর স্টেজে উঠে তারপর কোলা খাবো। এই তো, তাহলে ট্রিপসিন থেকে মনে রাখতে হবে ট্রিপসিনটা নিষ্ক্রিয়ভাবে ক্ষরিত হয়, যার নাম ট্রিপসিনোজেন। সেটাকে সক্রিয় করে একটা এনজাইম যেটার নাম এন্টারোকাইনেজ। এটা বোনাস। এটা বিক্রিয়াগুলো তো পড়াবো, এখনই বিক্রিয়াগুলো তো পড়াবো, আগে তো নামগুলো পারতে হবে। এখন তুমি তাকায় দেখো জাস্ট কিভাবে কাজ করে। ভাই আমাদের লক্ষ্য কি? সবাই একটু ঠিক করে নাও। দেখো এইটাই আমাদের লাস্ট পড়া আজকের দিনের। এটা পড়ায় আজকে আমরা ছুটি নিব, তা বাকিটা আমরা কালকে পড়বো যতটুকু পারি। দেখো আমাদের লক্ষ্য কি? একটা প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড বানানো। এখন একটা বড় পাথর তোমার কাছে আছে, একটা বড় পাথর, সেটাকে তোমার গুঁড়া গুঁড়া করতে হবে। ভাই আমরা কি বড় পাথরটাকে একবারে গুঁড়া করতে পারি? ধাপে ধাপে, প্রথমে বড় থেকে অর্ধেক, অর্ধেক থেকে 4 ভাগ, 4 ভাগ থেকে 8 ভাগ, 8 ভাগ থেকে 16 ভাগ, ছোট 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 ছোট, তারপর গুঁড়া করে ফেলি। তারপর তারপর একদম গুঁড়া গুঁড়া করে ফেলি, রাইট? তারপর একদম গুঁড়া গুঁড়া করে ফেলি। তো এখানেও আমরা সেই কাজটাই করব। এরা সবাই মিলে এক এক করে গুঁড়া করবে। ওকে, এবং পাকস্থলীতে তোমার মনে আছে পেপসিন কি করছিল? পেপসিন প্রোটিনটাকে ভেঙে পেপটোজ আর প্রোটিওন করছিল। ট্রিপসিন ওখান থেকেই খেলা শুরু করবে। দেখো প্রোটিওজ আর পেপটোনটাকে ট্রিপসিন ভেঙে, খেয়াল করো ও ভাঙলো কিন্তু অ্যামিনো অ্যাসিড বানাইলো না, পলিপেপটাইড বানাইলো, মানে আরো এক ধাপ। মানে সে কি করলো? আরেকটু ছোট করলো, কিন্তু একদম গুঁড়া করতে পারলো না। ট্রিপসিনের ভাই, যমজ ভাই কাইমোট্রিপসিন, একই রকম, সেও একই বিক্রিয়া করে। তাহলে একটা পড়লে 2টা পড়া হয়ে গেল। তারা কি করে? পলিপেপটাইড বানায়। দেখো অ্যামিনো অ্যাসিড বানায় না। এর পরের ধাপে খেয়াল ডান, এই বংশের পোলারা প্রথমে এসে তাকায় দেখো, ধরো এটা একটা ফুটবল খেলার মাঠ। তোমরা তো সবাই এখন খেলা দেখো, রাইট? সো এটা একটা ফুটবল খেলার মাঠ। এই জায়গায় আছে আমাদের প্রোটিন, এই জায়গায় আছে আমাদের প্রোটিন, এই জায়গায় আছে আমাদের গোল। বলটা আছে এই জায়গায়, প্রোটিন বলটাকে আমাদেরকে এই জায়গায় পাঠাতে হবে। তো প্রথম পাস বলটাকে এই জায়গায় নিয়ে গেল আমাদের ট্রিপসিন বংশের পোলারা। ওরা বলটাকে একটু সামনের দিকে নিয়ে গেল, পেপটোন আর প্রোটিয়েসটাকে ভেঙে পলিপেপটাইড বানাইলো। এখনো কিন্তু অ্যামিনো অ্যাসিড হয় নাই। এইবার আরেক দল এসে পলিপেপটাইডটাকে কি বানাবে? তাকায় দেখো, এই যে দেখো পলিপেপটাইডটাকে, এটা একটুখানি ঠান্ডা মাথায় পড়লেই হয়, এটা কোনো ব্যাপারই না। যারা একটু বুদ্ধিমান তারা এটা ইজিলি ক্র্যাক করে ফেলতে পারবে। দেখো পলিপেপটাইডটাকে ডাইপেপটাইড এবং অ্যামিনো অ্যাসিডে পরিণত করে, কার্বক্সিপেপটাইডেজ।
পলিপেপটাইডটাকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে অ্যামিনোপেপটাইডেস, যার নামের মধ্যে অ্যামিন দেওয়া। খেয়াল করো, তাহলে আরেকটু নিয়ে গেল কে? আরেকটু, এই বলটাকে আরেকটু দূরে নিয়ে গেল কার্বক্সিপেপটাইডেস। কি করলো? ডাইপেপটাইড বানাইলো। আর এ তো ডিরেক্ট অ্যামিনো অ্যাসিড বানাই দিছে অলরেডি। এখন যেটা ডাইপেপটাইড অবস্থায় আছে সেটাকে কে ভাঙবে? তার নাম যেটা ডাইপেপটাইডেস। এ ডাইপেপটাইড গুলাকে ভেঙে অ্যামিনো অ্যাসিড বানায়। মাঝখানে যদি কোথাও ট্রাইপেপটাইড তৈরি হয় সেটাকে ট্রাইপেপটাইড গুলাকে ভেঙে অ্যামিনো অ্যাসিড বানায় ট্রাইপেপটাইডেস। এই বিক্রিয়াগুলাকে যে বোকার মতো মুখস্থ করে সে হলো পৃথিবীর সর্বোচ্চ বোকা। এবার আমি এক লাইনে লিখবো, তোমরা সব বুঝতে পারবা। চলো শুরু করা যাক। এইটা খুবই ইম্পর্টেন্ট, এইটা আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া। দেখো, প্রোটিন তোমরা বসাবা এই জায়গায়, আমি বসাবো না। তোমরা যদি এটা পেরে যাও তাহলে বুঝবা তোমার পড়া অসাধারণ হয়ে গেছে। এইটাই পরীক্ষায় আসবে। আচ্ছা, আমি আগে শেষ করি। যার মাথায় একটু বুদ্ধি আছে তার জন্য এটা একদম ভাত পানি, তার কাছে এটা একদম পানির মতো সহজ বলে মনে হবে। জৈব রসায়নে এর চেয়ে 100 গুণ জটিল বিক্রিয়া আমরা পড়ি, এর চেয়ে 100 গুণ জটিল। দেখি কে উত্তর করতে পারে। এ বি সি ডি ই, এইটা যে পারবে, দিস ইজ দ্য মাস্টার কুইজ। এইটা যে পারবে বুঝবা এই তো প্রোটিন পরিপাকের রূপরেখা। পলিপেপটাইড কি? এটা একটা সুন্দর প্রশ্ন। অ্যামিনো অ্যাসিড একটা ইট, প্রোটিন হলো পুরা বিল্ডিং, পলিপেপটাইড হলো প্রত্যেকটা দেওয়াল। অনেকগুলা দেওয়াল মিলে একটা বিল্ডিং তৈরি হয়, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে একটা দেওয়াল তৈরি হয়। তাহলে পলিপেপটাইড হলো দেওয়াল, প্রোটিন হলো পুরা বিল্ডিং। কি হবে উত্তর? এ কি হবে? ভেরি গুড। হয় নাই, সাব্বির রহমান ভুল হচ্ছে, সাব্বির রহমান ভুল হচ্ছে। খেলাটা আমি পাকস্থলী থেকে শুরু করছি, খেলাটা কিন্তু পাকস্থলী থেকে শুরু হবে। তাকায় দেখো, এইটা যে বুঝতে পারবে স্মরণ, রেনিন ভাইয়া, রেনিন সৃজিতা সজিন প্রপাত, অসাধারণ সুন্দর। যদিও ওর পুরাটা আমি দেখতে পাচ্ছি না কেন, ওর সিডিই অদ্ভুত অদ্ভুত, ফ্যান্টাস্টিক। প্রপাত, মুগ্ধ আপু, খুবই ভালো, তোমার জন্য অনেক অনেক অনলাইন ভালোবাসা। পেপসিন, ট্রিপসিন, ট্রিপসিন প্লাস কাইমোট্রিপসিন, এখানে দুইটাই।
একই বিক্রিয়াই তো করে তারা। তো প্রপাত, আমি জানি না তুমি পুরোটাই উত্তর করছো কিনা, এটা কিন্তু কাইমোট্রিপসিনও হবে একই সাথে। যাহাই ট্রিপসিন, ট্রিপসিন বংশের পোলারা একসাথেই কাজ করে, তারা একই কাজ করে। পলিপেপটাইড থেকে দুই রকম জিনিস বানায় কে? কার্বক্সি পেপটাইডেজ। শুধু একরকম বানায় কারা? অ্যামিনো পেপটাইডেজ, ডাই পেপটাইডেজ। ডান। এইটা যে বুঝলো তার, দেখো একটা বড় পাথর ছিল, প্রথমে অর্ধেক করলাম, আরো অর্ধেক করলাম, পুরো বিল্ডিংটাকে কি একবারেই ইটে ভাগ করা যায়? প্রথমে অর্ধেক ভাঙে, ভাঙে ভাঙে দেওয়াল 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 করে ভাঙে। মিস্ত্রিগুলোর নাম কি? পেপসিন, ট্রিপসিন, অ্যামিনোপেপটাইডেজ, কার্বক্সিপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ। সবাই বলো মারহাবা। অথই সরকার, বন্যা, ভাইয়া, পেপসিন। সবার আগে আমি বলছিলাম বন্যা তোমার জন্য ভালোবাসা ছোট বোন, মারহাবা। সবাইকে পারবো? এইটা যে বুঝে গেলা, এইটা পরীক্ষায় আসবেই, এইটা পরীক্ষায় আসবে। তাহলে দেখো মাত্র 4টা শব্দে আমাদের শর্করার পরিপাক এবং প্রোটিন পরিপাক শেষ। প্রথম শব্দটা আম, আন্তরিক রসে আম, অগ্নাশয় রসে আম, আন্তরিক রসে আসল আম। ডান। প্রোটিন পরিপাক যখন বলবা, অগ্নাশয় রসে ট্রিপসিন বংশের 2 পোলা, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। পেপটাইডেজ বংশের 4 পোলা, কার্বক্সিপেপটাইডেজ, অ্যামিনোপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ। তারা কি করে চোখের সামনে দেখতে পাচ্ছ। এরপরে তুমি স্টেজে উঠে নাচা গানা করবা, একদম স্টেজে উঠে নাচা গানা। কোলাজিনেজ, ভাই নামটা শুনে তো বোঝা যাচ্ছে এটা কার উপরে কাজ করবে? কোলাজেনের উপর। কোলাজেনের থেকে সরল পেপটাইড, সরল পেপটাইড মানে অ্যামিনো অ্যাসিডের বড় ভাই। সরল পেপটাইড বলতে অ্যামিনো অ্যাসিডের মতোই। আর ইলাস্টেজ, ইলাস্টিনের উপরে কাজ করে পেপটাইড তৈরি করবে। এই তো। আন্তরিক রসে শুধুমাত্র কে থাকে? অ্যামিনোপেপটাইডেজ, পলিপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি করে। এই তো প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের আজকে আমি হোমওয়ার্ক দিচ্ছি। এইটা যেহেতু পরীক্ষায় সিকিউ আসবে, হোমওয়ার্ক হলো ক্ষুদ্রান্তে আমি যেটা পড়ালাম মুখস্থ লিখবা। শর্করা পরিপাক, যারা এগুলো করতেছে প্রত্যেকেই কিন্তু জার্সি পাবা ইনশাআল্লাহ। মানে যারা ভালো করবা আর কি, কোনো মতে করলে, মানে জার্সির জন্য শুধুমাত্র করছে এরকম লোককে দিব না, যারা ডেডিকেটেডলি করবা, পড়ালেখা করবা, তাদেরকে দিব। কারণ তোমরা তো অলরেডি বেশিরভাগই কোর্সে ভর্তি হয়েই গেছো, তোমাদেরকে দিয়ে তো আমার কোনো বিজনেস নাই। তোমরা অনেকে ভাবতে পারো যে ভাই এটা বিজনেসের জন্য দিচ্ছে। আমি চাই তোমরা পড়ালেখাটা করো, সিরিয়াসলি করো, যাতে একটু আনন্দ পাও। শর্করা পরিপাক ও প্রোটিন পরিপাক বর্ণনা করো। সুন্দর করে এনজাইমগুলোর নাম লিখবা, বিক্রিয়া লিখবা। এইটাই হোমওয়ার্ক। কেউ একজন স্ক্রিনশট নিয়ে আমাদের ডিএমসি ড্রিমার্স গ্রুপে এবং 26-এর গ্রুপে দিয়ে দিবা। দিয়ে ভালো করলে জার্সি পুরস্কার, ড্রিম জার্সি পুরস্কার। ওকে, ঠিক আছে। তাহলে আমার মনে হয় আমার যেহেতু রাতে ডিউটি আছে, আজকে আমরা এখানে শেষ করব। আমরা নেক্সট ক্লাসে যতটা পারি শেষ করবো, নাহলে একটা বোধহয় এক্সট্রা ক্লাস লাগবেই ইনশাল্লাহ। তো প্যারা খাওয়ার কিছু নাই, পুরো চ্যাপ্টার এখান থেকে এটা তোমার সিকিউ আসবে, মানে আসবেই ইনশাল্লাহ। তো প্রিয় ভাই ও বোনেরা, এটা সবাই এই অংশটুকু ডিএমসি ড্রিমার্স গ্রুপে সাবমিট করবা, 2 জায়গায় পোস্ট করে দিবা। হ্যাঁ, ছবিটা তুলে ডিএমসি ড্রিমার্স গ্রুপে দিয়ে দাও এবং 26 গ্রুপে দিয়ে দাও। আর অবশ্যই হোমওয়ার্কটা ডিএমসি ড্রিমার্স গ্রুপে আমাকে ট্যাগ করে দেবে। প্রত্যেকটা আমাকে ট্যাগ করবা, আমাকে ট্যাগ না করলে তো আমি দেখতে পাবো না, রাইট? অবশ্যই 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 আমাকে ট্যাগ করে দিবা। ঠিক
ঠিক আছে, সবাই ভালো থাকো ইনশাআল্লাহ। আমাকে যেতে হবে আজকে। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।